আপনি যে মুভ করবেন সামনে না যদি সবাইকে মুভ করতে জানেন কাটবে এখানে সামনে থেকে সরেন কোটি কোটি আলারা আর স্যার এই শেড সুবিধা বৃদ্ধির ফলে স্যার 1212 মেট্রিক টন ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্যার এই খালের উভয় পাশে 8500 কৃষক সরাসরি উপকৃত হবে এবং 40,000 জনগণ পরোক্ষভাবে উপকৃত হবে। টোটাল স্যার আমরা 8 কিলোমিটার খালের দুই পারে 8000 বৃক্ষরোপণ করব। ধন্যবাদ স্যার। কত লোক উপকৃত হচ্ছে তাহলে? স্যার 40,000 লোক সরাসরি পরোক্ষভাবে আর 8500 কৃষক সরাসরি চলেন শুরু করি। Yeah.
আপনারা সরেন না ওদের কাছে বলছি আমি মাথার বাইরে আমি টুপিটা লাও টুপি যাবে না আমাকে তো কৃষক দল ডান দিকে আমি কাটছি ঠিক আছে সবাই কাটতেছে তো জায়গা নেই কাটা শেষ হইলে আমি কাটবো আর কি আর তার ওইখানে খালি ক্যামেরাম্যান লোকে স্যার সালে শহীদ প্রেসিডেন্ট রহমান স্যার এই পাঁচ স্যার এই স্কিম স্যার নির্ধারণ চালু করেন স্যার এবং স্যার এই ভাই
তখন স্যার বিএডিসির মাধ্যমে 7টি জাপানিজ পাম্প স্যার কৃষকের মধ্যে বিতরণ করেন স্যার। এই পাম্প স্যার নিজে স্যার বিতরণ করেন স্যার। এবং স্যার এই পাম্পের মাধ্যমে স্যার আবাদ হচ্ছে তখন থেকে স্যার। স্যার এরকম পানিটা আসে করতে গেছে পানি স্যার এই পাতালি খাল থেকে আসে স্যার। যে খাল থেকে আপনি যোগাযোগ করলেন স্যার। তার মানে তো খাল এটা বন্ধ হয়েছিল। স্যার বন্ধ হয়ে গেছিল স্যার, অল্প ছিল স্যার, অল্প ছিল স্যার। এখন যদি স্যার খালটা কাটা হয় তাহলে স্যার আমাদের আরো স্যার পানি আসবে থেকে এই স্যার এইটা যদি স্যার এই খালটার পানি ব্যবহার করে স্যার স্কিমটি চালু করা হচ্ছে স্যার। পাতালি খাল স্যার, এই খালটি যদি স্যার চালু করা হয় তাহলে আমরা আরো 24টি স্যার সেচ যন্ত্র স্যার এই এলাকায় স্যার স্যার আমরা স্থাপন করতে পারবো। এতে স্যার আমাদের স্যার 1212 মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদিত হবে স্যার, এবং স্থানীয় 8500 কৃষক স্যার উপকৃত হবে স্যার। কৃষকেরা খুবই অভিভূত স্যার, আপনি স্যার দেখতে পাচ্ছেন স্যার, সবাই কিন্তু স্যার খুবই খুশি স্যার। এই পাতালি খাল স্যার খুবই জিনিস নেপালের রাজা-রানী এই অর্ধেকগুলো কৃষক মনে হচ্ছে না আমার। কৃষক স্যার ঢুকতে পারছে না স্যার। আসছিলেন নেপালের রাজা-রানী একসঙ্গে এখানে আসছিলেন। এখানে আসছে না স্যার। 3 বার আসছে নাকি? জি স্যার, এবং এই খালটা যদি কাটা হয় স্যার স্থানীয় কৃষকরা অভূতপূর্ব উপকার হবে স্যার। আমরা আরো 24টি সেচ পাম্প এখানে স্থাপন করতে পারবো স্যার। স্থাপন করলে স্যার আমরা 8500 কৃষককে স্যার আমরা সেচ সুবিধা দিতে পারবো, এবং আমাদের 1212 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য শস্য উৎপাদিত হবে স্যার। জি স্যার, এবং স্যার এটা খুবই ভালো কাজ হবে স্যার যদি স্যার আমরা সুন্দরভাবে খনন করতে পারি। এখন কি ওপেন করবেন উনি? জি স্যার, ওই যে চালু আছে? আপনি চালান। এই যে সরে যান। আপনার সেন্ড করুন। না, এখানে যান। ভাই এটা আমার
স্যার একটু ঘুরেন স্যার পানি দেওয়া লাগবে পানি হ্যাঁ ওইটা ব্যবস্থা ওইটা মেনটেন্যান্স প্রজেক্টের সঙ্গে ধরা আছে আমার গাছটা তো আমার জন্য লাগাই দিয়েছে আপনি লাগবেন না মাটি টাটি তোমরা দাও স্যার একটু সামনে আসুন স্যার নিম গাছ আল্লাহর রহমতে মরবে না নিম গাছ বেশি দেওয়াই না বেশি গাছের গোড়াটা একটু উঁচা করে রাখতে হবে যাতে পানি না জমে পানি জমলে মরে স্যার স্যার একটু পিছন দিয়ে যান জি 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 না আমার হাত দিতে হবে না আচ্ছা ঠিক আছে উঠেন না উঠেন না উঠেন না উঠেন দেখে নেন বুঝে না ছাড়ল এগুলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের প্রাণের মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে ইতিমধ্যে চলে এসেছেন। সবাই করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানান। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পাতিয়াখালীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, কক্সবাজারের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, ধন্যবাদ। ওনার আজকে অনেকগুলা সফর আছে, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমাদের পথসভা সমাপ্ত করব। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন
এখন কোরআন তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন এই এলাকার উলামা দলের সভাপতি মাওলানা কলিমুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العظيم. এ পবিত্র কোরআন শরীফ আয়াতের অর্থ হলেন, হে মানবকুল, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। ও সত্তা যিনি ভূমিকে তোমাদের জন্য বানিয়েছেন বিছানা এবং আকাশকে বানিয়েছেন ছাদ, আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করেন। অতএব তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ বানিও না। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল বাকারা 21 ও 22 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রিয় সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার সদর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার বাজার আব্দুল মাহমুদ আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখবেন ফিয়ামহালী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জননেতা জনাব হারুনুর রশিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফাতিলাহাল খনন করার উদ্বোধন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন এবং মন্ত্রী বর্গবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সূর্য উদয় হয়েছে ফিয়ামহালীতে। আমরা আরেকবার দেখেছিলাম 1979 সালে, 1987 সালে আমরা আমাদের বেগম, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই সুযোগ এসে 87 ইংরেজি সালে উনি ত্রাণ বিতরণ করেছিলেন। আজকে আমাদের একমাত্র দাবি হচ্ছে এই ফাতিলাহাল খননের একটা শিশু পার্ক যদি দেন, আপনি যদি আমাদের এই ফিয়ামহালী এবং সারা বাংলাদেশের যে স্মরণীয় হয়ে থাকবে, এই ফাতিলাহাল যদি না থাকতো এ দেশের কৃষক মানুষ হাল চাষ করতে পারত না। এটা একটা মরুভূমি ছিল। এই মরুভূমিকে এই দুই বেলা খাওয়ার জন্য ফিয়ামহালীবাসীকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হাল কাটিয়েছিল 1979 সালে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা
আমাদের প্রধানমন্ত্রীকে পেয়ে আমরা পিএমহালি এবং কক্সবাজারবাসী আমরা বাসায় হারিয়ে ফেলেছি। আমাদের আর পাওয়া চাওয়ার কিছু নাই। এই কক্সবাজারের হাজার হাজার পর্যটক আসে, শুধু এইটা যদি একটা জিয়া পার্ক স্থাপন করেন, এখানে যদি পর্যটকরা আসে, আমাদের যারা পর্যটক আছে তারা স্মরণ করবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এবং আমাদের জিয়া পরিবারকে ভালোবাসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে পথসভার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই জনপদের জননন্দিত জননেতা, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক জনাব লুৎফুর রহমান কাজল। জনাব লুৎফুর রহমান কাজল। ধন্যবাদ। একটু কথা বলতে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার মেজর আব্দুল মাহমুদ অবসরপ্রাপ্ত, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রাণের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন। কক্সবাজার জেলার কৃতি সন্তান, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, জননেতা, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তকুর ছাত্র নেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি আমাদের মাঝে উপস্থিত আছেন। বগুড়ার কৃতি সন্তান, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী, আমাদের অত্যন্ত যোগ্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শাহজাহান চৌধুরী আমাদের এখানে উপস্থিত হয়েছেন। চট্টগ্রামের মাননীয় এমপি আবু সুফিয়ান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চট্টগ্রামের এমপি জনাব এনামুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জসিম উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শিল্প প্রতিমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অনেক অনেক সম্মানিত নেতৃবৃন্দ, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এই এলাকার মানুষ আপনার শ্রদ্ধেয় পিতার ভক্ত, এই এলাকার মানুষ আপনার পরিবারের ভক্ত, এই এলাকার মানুষ জাতীয়তাবাদী দলের ভক্ত, বিএনপির ভক্ত। গত নির্বাচনে আমি যখন এখানে ভোট চাইতে এসেছিলাম, তারা আমাকে বলেছিল যদি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এই খাল খনন কর্মসূচিতে আসে তাইলে আমরা আপনাকে ভোট দেব। সত্যি কিনা? এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দেখতে এসেছে, খাল খনন কর্মসূচির অংশগ্রহণ এসেছে। উনার পিতার মতোই ইতিহাস এবং ঐতিহ্যের পুনর্জাগরণ আজকে থেকে এখানে শুরু হলো। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাইবার কিছুই নাই। এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি আমাদের অভিভাবক। শুধু দু চারটে আমাদের দাবি নাই, কিছু আবেদন আছে, কিছু নিবেদন আছে। আবেদনটা হলো বাকখালী, আপনি শুনেছেন
11টা ইউনিয়ন নিয়ে বাকখালী। চীনের দুঃখ বলা হয় হুয়াংহু নদী, আর কক্সবাজার আমার এলাকার দুঃখ হলো বাকখালী নদী। এই বাকখালী নদী বাঁকে বাঁকে যখন প্রবল স্রোত আসে, এই বাকখালী ভেঙে বিস্তীর্ণ শস্য ভূমি নষ্ট হয়, ক্ষেত খামার নষ্ট হয়, বাড়িঘর নষ্ট হয়। কিন্তু এই বাকখালী নদী আবার সম্পদ, দুই পাশে এটা কক্সবাজারের শস্য কেন্দ্র হিসাবে এই পরিচিত এই বাকখালী নদী। মাননীয় পানি সম্পদ মন্ত্রী আছেন, আপনি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে একটু আদেশ দিয়ে যাবেন, নির্দেশ দিয়ে যাবেন, আমার বাকখালী নদীটা যাতে দুই পাশে বেড়িবাঁধ দিয়ে মানুষের ভাঙন থেকে রক্ষা করে। মাননীয় প্রধানমন্ত্রী, বাজেটে আপনি প্রস্তাব করেছেন 40 লক্ষ মানুষকে আগামী বছর ফ্যামিলি কার্ড দেবেন, 41 লক্ষ কৃষককে আপনি কৃষি কার্ড দেবেন। আপনার কাছে আবেদন থাকবে আমার এই এলাকার মানুষকে যাতে অগ্রাধিকার ভিত্তিতে আপনি কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমাদের এই এলাকার মানুষ সব সময় আপনাদের পরিবারের ভক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2 বার এখানে এসেছিলেন এবং তিনি এই খালটা নিয়ে গর্ব করতেন। তিনি রাজা নেপালের রাজা বীরেন্দ্র এবং রানীকে নিয়ে এখানে এসেছিলেন। বিশ্ব ব্যাংকের রবার্ট ম্যাগনাবা তৎকালীন বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান, তাকে নিয়ে এখানে তাকে পাঠিয়েছিলেন। অনেক বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি ডেলিগেটস এখানে এসে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি তারা দেখেছিলেন। তিনি আবার এই খাল সমাপ্ত করে 55 দিনে এই খাল তিনি সমাপ্ত করেছিলেন। এই খাল সমাপ্ত করে তিনি আবার এসেছিলেন এবং সবাইকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে তিনি উদযাপন করেছিলেন। মাটির পাত্রে ভাত খেয়েছিলেন সবার সাথে। মাননীয় প্রধানমন্ত্রী, এইখানে অনেক কিছু বলার, অনেক আবেদন আছে। কক্সবাজার জেলা অবহেলিত, যে আমি সুরিসরে আরো কিছু কথাবার্তা আছে সেগুলো বলবো, আমি সময় নষ্ট করতে চাই না। আপনাকে আমি আমার দাবি দাওয়াগুলোর একটা কাগজ দেব, আপনি করবেন। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো এই এলাকার মানুষের 3 ভাগের 2 ভাগ মানুষ ভূমিহীন। এখানে জলবায়ু উদ্বাস্তু বেশি, 2 ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। পাহাড়ি ডলে ক্ষতিগ্রস্ত হই, আর সমুদ্রের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হই। আমার এলাকার গরিব মানুষরা পাহাড়ে এবং সরকারি খাস জমিতে বসবাস করে। এদের জন্য একটা নীতিমালা করা দরকার। এরা আতঙ্কে থাকে, প্যালেস্টাইনের মতো আতঙ্কে থাকে, মায়ানমারের অধিবাসীর মতো তারা আতঙ্কে থাকে। কখন তাদেরকে উচ্ছেদ করবে, এই জন্য একটা নীতিমালা হওয়া প্রয়োজন। যে কোনো ভূমিহীনদের উচ্ছেদের আগে দয়া করে আপনি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবেন। না হলে দীর্ঘস্থায়ী যদি সরকারের না লাগে, যাতে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত করে দেবেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা একটাই অনুরোধ আপনার কাছে, এই খাল যখন সমাপ্ত হবে, আপনি এখন আমরা দেখাতে পারি নাই, প্রাকৃতিক দুর্যোগ ছিল, মানুষ আসতে পারে নাই, জনগণ আসতে পারে নাই। আমি আপনার কাছে অনুরোধ করব, এই খাল যখন খনন হয়ে যাবে তখন আপনি আপনার পিতার মতো আবার আসবেন এবং আমাদের নিয়ে আপনি মেজবানি খাওয়ার উপভোগ করবেন মাটির বাসনে। আমি আর কথা না বাড়িয়ে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, এই যে খেজুর গাছগুলা, এইগুলো 2 পাশে খেজুর গাছ ছিল, এগুলো আপনার পিতা লাগিয়েছেন। এই খেজুর গাছগুলো ওই সময় আপনার পিতা লাগিয়েছেন।
এখনো আমরা এখানে হৃদয় দিয়ে আপনার পিতার স্মৃতি ধারণ করি আমরা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই পথসভার বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সাবেক ছাত্রনেতা জনাব ফরহাদ হোসেন আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যটন নগরী কক্সবাজারের আজকের এই সদর উপজেলায় পাতলি খালের পুনঃখনন উদ্বোধন উপলক্ষে আজকের এই পথসভার আমাদের সবার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে মানুষটিকে নিয়ে যিনি এইখানে পদার্পণ করার পূর্বে আমরা সকাল থেকে দেখেছি অদর ধারায় বৃষ্টি হচ্ছিল না ভাই? কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আল্লাহর নিয়ামত। কাজেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উপস্থিত আমাদের এই কক্সবাজার সহ বাংলাদেশের রাজনীতিতে যিনি সংসদীয় কায়দায় যেভাবে আমাদের সংসদ সহ আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা সুন্দরভাবে সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ, উপস্থিত আমাদের সাবেক ছাত্রনেতা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুল চৌধুরী সহ উপস্থিত আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী শাহ আলম, বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র এবং পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, পার্বত্য চট্টগ্রাম এবং ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল সহ উপস্থিত এমপি বৃন্দ এবং অর্থবাদ নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের লুৎফুল্লাহ কাজল ভাই দাবি করেছেন এই খাল খনন সম্পূর্ণ হলে আপনার এখানে রেগুলেটর, অর্থাৎ আপনারা কি চান? শুনেন মাননীয় প্রধানমন্ত্রী উনার বক্তৃতায় বলবেন, ঠিক আছে? আমরা পানি সম্পদ মন্ত্রণালয়, আমরা এখানে পানি যেন শুনেন কথা শুনেন একটা মিনিট, এইখানে যেন এই নদীর প্রবাহ, এই খালের প্রবাহ যেন থাকে এবং এইখানে যেন শুকনো মৌসুমে এইখানে যেন আপনার সেচ দিয়ে ওই যে 8,000 কৃষককে সরাসরি এবং 40,000 বেশি মানুষ যেন এইখানে সুবিধা পায়, তার জন্য আমরা রেগুলেটর এইখানে এই খালের মধ্যে নির্মাণ করব, এই কথা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আপনাদের বলে যাচ্ছি। অনুরোধ করি একটি কথাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে 3.5 মাস আগে নির্বাচনের পূর্বে যে কথাগুলো বলেছেন, আজকে প্রত্যেকটি কথায় পর্যায়ক্রমে কাজে প্রমাণ করছেন। এটাই হচ্ছে শহীদ জিয়াউর রহমানের রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে বিএনপি রাজনীতি, এটাই হচ্ছে তারেক রহমানের রাজনীতি। শুধু অনুরোধ থাকবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মকাণ্ড, যে কাজগুলো করছেন, আমাদের প্রত্যেকটি নেতা কর্মী সমর্থককে গ্রামে গঞ্জে হাটে বাজারে প্রচার করতে হবে। ওই যারা মিথ্যা অপপ্রচার করছেন তাদের যেন অপপ্রচার করতে না পারে, এই জন্য আপনাদের প্রত্যেককে প্রচার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে এবং আমাকে এই সভায় বক্তব্য দেওয়ার জন্য আমি জেলা বিএনপিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, খালেদা জিয়া রহমান হোক, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি জনাব শহীদউদ্দিন চৌধুরী। জনাব শহীদউদ্দিন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব একটা বেশি বক্তব্য দিব না। সারাদিন বৃষ্টি ছিল, এই মুহূর্তে বৃষ্টি নাই, এটা আল্লাহর রহমত। আমাদের প্রতিমন্ত্রী সাহেব বলে গিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন। আমাদের অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ আছেন, সবাই বক্তব্য দিতে পারেন নাই, সারাদিন ব্যাপী অনেক প্রোগ্রাম। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। শুধু এটাই বলবো, দেখুন আজ থেকে প্রায় 50 বছর আগে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এখানে এসেছেন এই অজপাড়া গায়ে, এবং সে সময় বিদেশি মেহমানরা পর্যন্ত এসেছিলেন। এই অজপাড়া গায়ে এই খালটার প্রতি, পাতালি খাল, এত গুরুত্ব দিয়েছিলেন। শুধু তিনি সাধারণ মানুষের সঙ্গে তার একটা যে সম্পৃক্ততা, সেটাই তিনি ঢাকার চেষ্টা করেছিলেন। বিদায় তার লক্ষ্য ছিল যে উৎপাদনটাকে দ্বিগুণ করতে হবে আর কৃষির উন্নয়ন বৃদ্ধি করতে হবে, এবং বাংলাদেশ তাই হয়েছিল সেই সময়, স্বনির্ভর বাংলাদেশ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারই যোগ্য উত্তরসূরি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তিনি পিতা এবং মাতার পথকে অনুসরণ করছেন। আমার এবং আপনার দায়িত্ব হলো আগামী দিনগুলোতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। অনেক ষড়যন্ত্র হবে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করা। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই পথসভার এই মুহূর্তে বক্তব্য রাখবেন কক্সবাজারের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই জনপদের জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদ এমপি। জনাব সালাউদ্দিন আহমেদ এমপি। আজকের আমাদের মাননীয় প্রধান অতিথি বিএনপির মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট সকল মন্ত্রীবর্গ, আমার প্রিয় এখানকার নেতা সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজু, এই এলাকার সম্মানিত জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 47 বছর আগে জিয়াউর রহমান আসছিল না, এটা খবর আইসে ফোয়ারে অন্য দেশের রাষ্ট্রপতি রাজা রানী আসছিল। আজিয়া জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার ফোয়া আইসি, প্রধানমন্ত্রী ওই ইয়েরা আইসে ওনারা বানাই। এই পাতিলা খাল বাক্কালির তুন ইয়ে সংযোগ ইয়ে আর এক খালত যায় লাগি, এই যে মাজত দিয়ে সংযোগ ইয়ে ইয়ান আবিষ্কার করিয়ে রে এই এলাকার খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ তিনগুণ করি বললা, এই যে দূরদৃষ্টি এবং আবিষ্কারের প্রেসিডেন্ট জিয়াউর রহমান গজিল্লা ওয়া এই খাল কর্মসূচি বেগম খালেদা জিয়া কন্টিনিউ করছে না। তারপরে তেঁরই সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের মানুষ এবং কৃষকের লইয়ের চিন্তা করে দেয় মানুষ
জনাব তারেক রহমান। আবার অনার সামনে আইসে না, সারা বাংলাদেশত 20,000 কিলোমিটার খাল কাটিব না, খাদ্যশস্য উৎপাদন করে রপ্তানি হইব না ইনশাআল্লাহ। জিয়া রহমানের মতো অনার বেক্ষণ আসন না ইনশাআল্লাহ। মা বোনকল্লা যেমন ফ্যামিলি কার্ড, কৃষকল্লা কৃষক কার্ড, তারপরে অন্যান্য কার্ডের কথা ওনারা শুনলেন, স্বাস্থ্য কার্ড, তারপরে ইমাম মুয়াজ্জিমাউল্লাহ কার্ড, ভাতা, রাষ্ট্রীয় ভাতা, এরপরে অন্যান্য ক্ষেত্রে সমস্ত জায়গায় একেবারে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশত হনকিয়ার মাধ্যমে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সেবা ঢুকিব গুই বাহ শুরু হইয়ে না। তো বিরোধী দলের অবস্থা তো বাড়ানো, সুতরাং সমালোচনা করিব। তারপরে তারা যেভাবে বুড়োর মধ্যে খাস কাম করছি, আর ভাই খাজল তো আরে 1 লাখ ফুট বেশি ভাবের কথা হবা। ওই মাইফকলরে ওই যে টিকেট মিকেট দিয়ে বিভ্রান্ত করছিল রে, ই যাতে আর ন করে অনুরাধ তুন যাইয়ের কথা হওয়া ফুরবে, সমাজত সংগঠন করা ফুরিব, ঘরে ঘরে যা ফুরিব, গণসংযোগ বাড়া ফুরিব, রাস্তার মধ্যে তা ফুরিব, সরকারও তা আইলে আলসি হয়ে যাইত না পারিবে। আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বললাম, মানে প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের সাথে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে একটু পর পর মনে হয়, দূরের দূরের মনে হয়। সেই জন্য আপনারা সবাই, আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই, বক্তৃতা দিবে আমাদের নেতা। আমি শুধু আসলাম, মাইকের সামনে না দাঁড়ালে তো বেমানান লাগে, সেই জন্য দাঁড়ালাম। আপনারা সবাই দোয়া করবেন। আমরা কক্সবাজারের জন্য, সারা বাংলাদেশের জন্য বৃহত্তর মাস্টার প্ল্যান করে আমাদের নেতা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার একটা প্ল্যান আছে, আমরা কি বলি উই হ্যাভ এ প্ল্যান। আমাদের একটা প্ল্যান আছে, বাস্তবায়ন শুরু হয়েছে, দেশের মানুষ দেখতে শুরু করেছে। সেটা সরকারে দায়িত্ব গ্রহণ করার পরে, আমরা ক্ষমতা বলি না, দায়িত্ব গ্রহণ করার পরে একে একে এই বুটের কালি মুছে যাওয়ার আগেই বাস্তবায়ন করা শুরু হয়েছে। এটার নাম বিএনপি, এটার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, ওনার নাম আমাদের জননেতা, এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এমপি সাহেব আছে, কাজলের সমস্ত দাবি দেওয়া আজকে আমরা বিকেলে সুধী সমাবেশে বসে আলোচনা করব। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনারা অনেক কিছু শুনতে পাবেন এই এলাকার মানুষের জন্য, কক্সবাজারবাসীর জন্য, সারা বাংলাদেশের জন্য যা কিছুই প্রয়োজন তিনি চিন্তা ভাবনা করে রেখেছেন। একে একে সেগুলো পরিকল্পনা প্রকাশ করবেন, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সবার প্রধান অতিথির অনুমতিক্রমে সভাপতিত্ব বক্তব্য রাখবেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মাহমুদ। জনাব সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাথালি খাল খনন পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান, বাংলার রাখাল রাজা শহীদ তেজিন জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের এই বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারের মা, তারই সুযোগ্য সন্তান আমাদের মাঝে আজকে পাথালি খাল উদ্বোধন করার জন্য এসেছেন। আমি এই জন্য সময় নষ্ট না করে আমি এখানে মন্ত্রীবর্গরা অনেক এসেছেন, অনেকে সালাউদ্দিন ভাই সহ অনেকেই, আমি আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে, আজকে যারা এই ঝড় বৃষ্টির মধ্যে আপনারা এত কষ্ট করে মন্ত্রী মহোদয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
আজকের এই পথসভার প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান নেতা আছে, কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান। ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই জনসভায় উপস্থিত সভাপতি, মঞ্চে উপস্থিত এই এলাকার নেতৃবৃন্দ, উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাই বোনেরা এবং আমার দলীয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই যে আজকে আপনাদের এখানে আসলাম, কেন এসেছি জানেন তো? কেন বলেন তো? কি কেন এসছে বলেন তো ভাই? ওই যে দূরে দাঁড়াচ্ছেন, হ্যাঁ, খাল খননের জন্য। কি নাম খালটার? পাতালি খাল। এই খালটা কিন্তু আজকে যে আমরা পুনর্খননের কাজে হাত দিয়েছি, এই খালটা প্রথম খনন করেছিলেন আজকে থেকে 50 বছর আগে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় ভাই বোনেরা, এই খালটি আমরা এই জন্য খনন করতে চাই কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা নির্বাচনের আগে শুনেছিলেন যে আমরা দেশের মানুষের সামনে বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা দেশের জন্য কতগুলো কাজ করতে চাই এবং কি কি সেই কাজগুলো। সেই কাজগুলো ছিল আজ যে খাল খনন কর্মসূচি এখানে উদ্বোধন করলাম আমরা। এইরকম দেশে আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচি কাজ শুরু করতে চাই, পুনর্খননের কাজ শুরু করতে চাই এবং ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। কারণ এই খাল, এই যে পাতালি খাল, এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় 40,000 মানুষ উপকৃত হবে এই এলাকার। প্রায় 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। প্রায় 1200 মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায় এবং সরাসরি প্রায় 8,500 কৃষক ভাই সেই সেচ সুবিধা পাবে এই খাল পুনর্খনন করার মাধ্যমে। এইভাবে চিন্তা করুন, সারা বাংলাদেশে যদি আমরা যেই খালগুলোকে লক্ষ্য করেছি সেই খালগুলো যদি খনন এবং পুনর্খনন করতে পারি, তাহলে চিন্তা করুন এই একটি এলাকাতেই এই 10 বর্গ কিলোমিটার এলাকার মানুষ এই পানির সুবিধা পাবে। তার মধ্যে 40,000 মানুষ তো পানির সুবিধা পাবে, সাথে 8,500 কৃষক ভাই, সরাসরি যারা কৃষক, তারা সেই সুবিধা পাবে এই একটি উপজেলাতে, এই সদর থানাতেই। তাহলে চিন্তা করুন, আমরা যদি 20,000 কিলোমিটার খাল খনন করতে পারি, সারা বাংলাদেশে কত কৃষক ভাই সরাসরি সেচের সুবিধা পাবে। আমরা আগেই বলেছি, সব সময় বলছি, আজকেও বলছি, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি এবং সেই জন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, কৃষক ভাইদের সুবিধার জন্য, কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই খাল খনন কর্মসূচি যেমন শুরু করেছি, একই সাথে আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ওষুধ বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে 2,500 টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে। এই কথাটা আমরা বলেছিলাম। আপনারা জানেন 2 দিন আগে আমরা বাংলাদেশে বিএনপি, এই বর্তমান সরকার গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখে সরকার গঠনের পরে এই গত 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি।
সেই বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি এবং ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8 থেকে প্রায় 10,000 কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের জন্য, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমরা জানি গ্রামে গঞ্জে মিলিয়ে বাংলাদেশের শতকরা 70 থেকে 80% মানুষ, খেটে খাওয়া মানুষ বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে বাস করে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এখন এই নারীদের দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন। এই নারীরা যদি শিক্ষিত না হয়, তারা যদি স্বাবলম্বী হতে না পারে, তাহলে পুরুষের পাশে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সেই জন্য এই নারীদের শিক্ষা ব্যবস্থা, তারা যাতে আরো শিক্ষার সুযোগ পায়, সেই জন্য স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত আমরা এই বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে। এবং শুধু তাই নয়, একই সাথে আমরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তিও দিব, সেই ব্যবস্থাও আমরা রেখেছি এই বাজেটের মধ্যে। এবং একই সাথে এই যে বাংলাদেশের শতকরা 70% মানুষ, অন্তত 70% মানুষ যে গ্রামে বসবাস করে, এই গ্রামের পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবার ঘোষণা দিয়েছি। এবং যেমন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটু আগে বলেছেন যে ভোটের দাগ শুকানোর আগেই আমরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি পালনের কাজ শুরু করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। এই সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা 8 থেকে 10,000 মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে বাজেট ঘোষিত হয়েছে 2 দিন আগে, সেখানে আমরা বলেছি আমরা এই দেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায়, মানুষ যাতে স্বল্প মূল্যে ওষুধ পেতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এবং সেই জন্যই অনেকগুলো চিকিৎসা ব্যবস্থার অনেকগুলোর উপরে আগের সরকারগুলো ট্যাক্স রেখে গিয়েছিল, ভ্যাট দিয়ে গিয়েছিল, আমরা সেই ট্যাক্সগুলো আমরা উঠিয়ে নিয়েছি। তার ফলে আগে একজন হার্টের রোগী সে যদি স্টেন্টিং করত, তাহলে তার যেখানে প্রায় 1.25 লক্ষ টাকার মতন খরচ হতো, সেই টাকা এই ট্যাক্স উঠায় নেবার পরে আগামী জুলাই মাস পর থেকে ইনশাল্লাহ সেটি প্রায় অর্ধেকে নেমে আসবে। শুধু তাই নয়, অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ কিডনি ডায়ালিসিস রোগী আছে, কিডনি ডায়ালিসিস করতে হয়, সেই ডায়ালিসিসের যে ওষুধ আসে সেটিরও ট্যাক্স তুলে নেওয়া হচ্ছে। তার ফলে এখন প্রায় 800 থেকে 8,000 টাকা পর্যন্ত প্রত্যেকটি রোগীর, প্রত্যেকটি ডায়ালিসিসের ক্ষেত্রে খরচ কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো করার উদ্দেশ্য এবং কাজগুলো করার লক্ষ্য একটি। কি সেই লক্ষ্য? সেই লক্ষ্য হচ্ছে দেশের মানুষ যাতে একটু ভালো থাকতে পারে। আজকে সকালবেলায় আসার সময় যখন আমি প্লেনে করে এই কক্সবাজার আসছিলাম, তখন আমি প্লেনে বসে বসে পত্রিকাগুলো দেখছিলাম যে কি কি সংবাদ করেছে। অনেকগুলো পত্রিকাতে আমি দেখলাম, পত্রিকাগুলো নিউজ করেছে প্রতিবার বাজারের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। কিন্তু প্রিয় ভাই বোনেরা,
আমরা যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ওষুধ বিভিন্ন চিকিৎসার বিষয়ের ট্যাক্স কমিয়ে দিয়েছি যাতে সেগুলোর দাম কমে যায়, যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দাঁড়াও, প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি বিষয় এখানে বাজেটের মধ্যে উল্লেখ করেছি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষির সাথে সাথে একই সাথে আমাদেরকে শিল্প বাণিজ্য গড়ে তুলতে হবে, এবং সে কারণেই শিল্প বাণিজ্য যদি গড়ে উঠতে পারে আমাদের সন্তানরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবং সে কারণেই যে সকল শিল্প দেশে উৎপন্ন হয়, যে সকল দ্রব্য দেশে উৎপাদিত হয়, একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে সেগুলোর উপরে আমরা ট্যাক্স বাড়িয়েছি, যাতে করে দেশে যেই দ্রব্যটি উৎপাদিত হচ্ছে সেই দ্রব্যটি যারা উৎপাদিত হচ্ছে সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়। এখন প্রিয় ভাই বোনেরা, দেশের মালিক আপনারা, দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। এই 20 কোটি জনগণ যারা দেশের মালিক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের কাছে আমি বিচার দিয়ে যাচ্ছি যে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ট্যাক্স কমিয়ে দিল, এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো? জনগণের বন্ধু তারা হলো না। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু এবং কারা জনগণের বন্ধু নয় এইটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। আমরা অতীতে দেখেছি জনগণকে বিভ্রান্ত করে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি, দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। এই প্রথম আমরা চেষ্টা করছি প্রিয় ভাই বোনেরা, বিএনপি যেমন অতীতেও চেষ্টা করেছে, আপনারাই বলেছেন এইখানে শহীদ জিয়া খাল খনন করেছিলেন, দেশনেত্রী খাল খনন করেছিলেন, বৃক্ষরোপণ করেছিলেন, এই কাজগুলোর মাধ্যমে ধীরে ধীরে দেশের অবস্থার পরিবর্তন হচ্ছিল। কিন্তু যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল, দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। বিগত 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে দেশের জন্য যারা কাজ করে তাদেরকেই বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে। আগেই বলেছি আমাদের সকল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, কাজেই জনগণের শক্তি হচ্ছে আমাদের শক্তি, জনগণের সমর্থন হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমর্থন, জনগণের শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব।
এবং এই কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করব, সর্বোচ্চ শক্তিতে ইনশাল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কারণ এই দেশই হচ্ছে বিএনপির প্রথম ঠিকানা, এই দেশই হচ্ছে বিএনপির শেষ ঠিকানা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন, দেশ আমাদের সকলের, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি এই দেশকে গড়লে আমরাই ভালো থাকবো, আমাদের সন্তানরাই শান্তিতে থাকতে পারবে। এই দেশকে যদি আমরা গড়তে না পারি তাহলে আমাদের সন্তানরা দুঃখ কষ্টে থাকবে। কেউ কি চায় নিজের সন্তান কষ্টে থাকুক? কেউ আমরা চাই না। সেজন্যই আমরা একটি কথাই বলি সব সময়, করব কাজ সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ সব হবে আস্তে আস্তে।